আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মা? ভালো আছি। আচ্ছা মা, কোটা কি তুমি বুঝো? কোটা, চাকরির যে কোটা, ভর্তি কলেজে ভর্তি হওয়ার কোটা, ভার্সিটি মানে যে কোনো জায়গায় কোটা, হ্যাঁ কোটা কোটা চিনি, আমার মিস বলছিল। মেন বলছিল। তা কোটা তুমি আসলে কোটা শিকার কিন্তু বয়স হয় নাই। কোটাটা কি জিনিস, সেটার গুরুত্বটা কি, সেটা কিন্তু তোমার বুঝার মতো বয়স হয় নাই। কিন্তু কোটা কিন্তু তোমাদের বয়স থেকে কার্যকর শুরু হয়ে গেছে। যেমন ওয়ানে তুমি যখন ভর্তি হইবা, তখন যদি তোমার বাবা অথবা দাদা মুক্তিযোদ্ধা থাকতো, তাহলে এই কোটাতে তুমি ভর্তি হইতে পারতা। ঠিক আছে? মেডিকেলে তুমি আর একটু বড় হইলে, যখন তুমি ভার্সিটি ভর্তি হইতে যাবা, মেডিকেলে ভর্তি হইতে, তখন তুমি কোটাটার কথা বুঝবা। কোটা এমন একটা জিনিস, হ্যাঁ, কোটা টাকা ভালো, কোটা করছে, হ্যাঁ, তুমি যদি একটা কাজ করো, তোমার ছেলে মেয়ে, তুমি একটা বাড়ি কিনছো, এটা ছেলে মেয়ে তোমার এটা বুক করবে, এটা স্বাভাবিক। কিন্তু তোমার নাতি যেটা বুক করবে, সেটা কিন্তু স্বাভাবিক, হ্যাঁ, এটা একটা অস্বাভাবিক। কারণ কি? তোমার ছেলে মেয়ে ধরো তোমার তিনজন ছেলে মেয়ে জন বিয়ে করবে, তখন জন নাতি হবে, প্রত্যেকের যদি তিনজন করে হয়, তাহলে কত হবে? 9 জন। তাহলে কোটার ব্যাপারটা কি হয়ে যাচ্ছে? বিস্তার হয়ে যাচ্ছে কি বিশাল। তো এখানে কোটার ব্যাপারে কোনো কথা বলার ইন্টারেস্ট আমার ছিল না, কিন্তু কোটার ব্যাপারে কথা বলার ইন্টারেস্ট এখন আমার বেশি। কারণ কি? আমার সন্তান হয়েছে, আমি তো কোনো কোটার মধ্যে পড়ি না। না আছে আমার বাবার মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার সন্তানও না, তাহলে আমার বাবার ছেলে কোথায় যাবে? ধরে নিলাম কোটাটা পর্যন্ত যে বাবাই করছে, বাবারটা ছেলে বুক করবে, মেয়ে বুক করবে, এটা স্বাভাবিক, মানে নিলাম। হ্যাঁ, এখন যেটা আপনার চলে আসছে, যেটা আরো এরকম কোটা কিন্তু মুক্তিযোদ্ধা কোটা কিন্তু আসছে। তারপর আসে পুষ্য কোটা। পুষ্য কোটা কি জানো? যেমন ধরো তোমার মামুন মামি প্রাইমারি স্কুলে মাস্টারি করে, তার মেয়ে যখন ইন্টারভিউ দিবে, হ্যাঁ, ইন্টারভিউ দিলে সে পুষ্য কোটায় সে চান্স পেয়ে যাবে। তার থেকে একজনের একদম মেডিকেল কলেজ দেখবে, একজনের নাম্বার পাইছে 64, একজনের পাইছে 40। যদি পুষ্য কোটা সে যদি 40 পায়, 64 সে চাকরি পাবে না, পাবে কি 40-এ। এরকম উদাহরণ কিন্তু অনেক আছে, আমি দিতে পারবো। ঠিক আছে? 40 পাইছে, আরেকজনের 60 পাইছে, 70 পাইছে, তারপর সে টুকে না। কারণ কি? কোটার মধ্যে পুষ্য কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, বিধবা কোটা আছে, তারপরে ধরো তোমার যে কোটা আছে, যে আমার চাকমা মানে আদিবাসী কোটা আছে, তারপর ধরো তোমার এই যে প্রতিবন্ধী কোটা আছে, হ্যাঁ, এরকম অনেক কোটা আছে। এরকম কোটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন নতুন করে কোটা শুরু হয়েছে কি, মুক্তিযোদ্ধা তার ছেলে কোটা ছিল, এটা আগে থেকে কোনো সমস্যা ছিল না। এখন আসছে নতুন করে তার এই কোটা অন্তর্ভুক্ত হবে তার নাতিরাও। তাহলে এখানেই সমস্যাটা শুরু হয়েছে। সমস্যাটা কি? আগে তো চাকরি পায় নাই, যে মেধাবী যেটা বলছে, যারা এমনি নর্মালি কথা বলে যে মেধাবী যারা প্রিলিমিনারি টিকে, রিটেনে টিকে, হ্যাঁ, ভাইভাতে টিকে, তারপরে কোটাটা দরবার আসে না। আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু আপনি মুখে বলছেন, ছাপা মারছেন, কারণ আপনার শিক্ষিত বেয়াদব, শিক্ষিত দান্দাবাজ, শিক্ষিত ছোট লোক। কারণ কি? আপনি যখন ভাইভাতে যখন টিকবে, সে ওয়েটিং লিস্টে যখন একটাকে রাখা হয় একটা পদের জন্য 10 জন, তাহলে প্রথম যে স্টপে যে থাকে, সে যদি 70 পায়, 10 নম্বরে তাকে সে পায় মনে করেন 40। এখানে যদি 70-এর সাথে কম্পিটিশনটা হয় কি 40-এর যদি সে কোটায় থাকে, কোটা মুক্তিযোদ্ধা কোটা যদি 40 থাকে, 70-এ কিন্তু চাকরি পাবে না। 70 যে পাইছে তার চাকরি হবে না, চাকরি হবে কার? 40-এর। উনি যে কথা বলতেছে যে এরকম মেধা সব প্রিলিমিনারি দিয়ে আসতে হয়, প্রিলিমিনারি একটা সিটের জন্য 12 থেকে 15 জন পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকে, ভাইভাতে মানে টিকে, তারপর রেজাল্ট দেওয়ার জন্য ভাইভা নেওয়া হয় কয়জনের? মনে করো একটা পদের জন্য, একটা চাকরির জন্য, একটা বিশেষ ক্যাডারের জন্য মনে করো এই টিকাইছে, মনে করো একজন টিকছে, একজন কি নিবে, এখানে টিকাই 10 থেকে 12 জনের টিকানো হয়। ওইখানের মধ্যে যে কোটাগুলা থাকে, ধরো একজনের যে মেডালিস্টে তার 70, সে লেখা রিটেন পরীক্ষা সব মিলে এসে 70 পাইছে। পুষ্য কোটা যে মনে করো যে কোটায় যে মানে মুক্তিযোদ্ধার সন্তান, সে পাইছে ধরো 40 থেকে 50। 40 থেকে 50 যে তার চাকরি হবে, যার 70 তার কিন্তু চাকরি হবে না। ঠিক আছে? এটা কিন্তু চলমান ছিল, এটা কিন্তু চলমান থেকে হয়ে আসছে কোটা কিন্তু এটা হয়ে আসছে। এটা কিন্তু মনে করেন অনেকে বলতে হবে যে আপনি কি করে বলেন, আপনি স্কোর কার্ড দেখেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, যারা চাকরি নিচ্ছে, যারা মেডাল লিস্টে, এরা তো এরা দেখায় না। এই যে এরা বলেন, এই যে কি বলে, এই যে পিএসসি যারা আছে, বিসিএসসি যারা হয়, তাদের কিন্তু মেধা কার লিস্টে যেটা কিন্তু যারা স্টুডেন্ট তারা কিন্তু এরা কিন্তু দেখায় না। কিন্তু আপনি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়, এমনকি তোমার যে কোনো যে সরকারি যে মানে ক্যাডেট কলেজ বলো, তারপর ধরো মনে করো সরকারি ভার্সিটি গুলো হয়, যেমন পরীক্ষা হয়, তখন কিন্তু মেরিট লিস্ট গুলা দেখায় যে কে কত নাম্বার পাইছে, মেডিকেলে কে কত স্কোর আছে, তার মেরিট লিস্ট কত, অথবা সে পরীক্ষা দিয়ে কত স্কোর করছে, সেটা যখন তুমি দেখবা, দেখার পরে তুমি দেখতে পারবা একজনের 64, আরেকজনের 43, একজনের ধরো 70, আরেকজন ধরো 50। 70 যে পাইছে সে মেধায় পাইছে, তার কোটা নাই, না আছে আদিবাসী কোটা, না আছে পুষ্য কোটা, না আছে মুক্তিযোদ্ধা কোটা, না আছে প্রতিবন্ধী কোটা, তার নাই। তার মধ্যে ধরো এই যে 50 পাইছে, তার আদিবাসী কোটা আছে, অথবা তোমার পুষ্য কোটা আছে, অথবা মুক্তিযোদ্ধা কোটা আছে। 50 যে সে কিন্তু চান্স পাই যাবে, মেরিট লিস্টে টাচ করে ভর্তি হয়ে যাবে। কিন্তু 70 যে সে কিন্তু ওয়েট করতে হবে এবং সে চান্স পাবে না।
তাহলে মেধাটা কি দাম হচ্ছে? এখানে যারা ছাত্র ভালো ছাত্র হচ্ছে তারা কিন্তু ভর্তি হইতে পারছে না, কোনো ভালো জায়গায় ভর্তি হইতে পারছে না, এবং ভালো জায়গায় চাকরিও পাচ্ছে না। এই নিয়ে কিন্তু এখন আন্দোলনটা শুরু হয়েছে। আন্দোলনের সাথে আমি এটা কেন সাপোর্ট করি যে গোটা সংস্কার চাই। কেন এটা গেল, এটা কিন্তু হয়ে আসছিল নর্মালি। তখন ধরো একটা মুক্তিযোদ্ধার সন্তান আছে চারজনে এই সিস্টেমে তারা ছিল, মানে তারা সরকারি বাতা মুক্তিযুদ্ধ করছে, তার জন্য কিন্তু সরকার প্রতি মাসে তার চিকিৎসা ফ্রি, সব ফ্রি করে দিছে, মানে তার বাসে ভাড়া ফ্রি, সব ফ্রি। তার মাসে আবার তাকে বেতন দেওয়া হয়, সম্মানী ভাতা আর কি, বেতনই ধরো মুক্তিযুদ্ধ করছে দেখে তার কিন্তু সম্মানী ভাতা দেওয়া 20,000 টাকা প্রতি মাসে, সে 20,000 টাকা মুক্তিযুদ্ধ করছে দেখে পায়। এবং এই যে কোটার যে ব্যাপারটা, কোটার এখানে সে কি হয় প্রতি এর জন্য এই যে 75 পাইছে তার চাকরি হয় না, যে 50 পাইছে তার কিন্তু চাকরি হয়। মেরিট লিস্টে কিন্তু দেখা যায় না, কিন্তু তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা সেটা দেখবে। আমি সাতটা দেখছি আজকে নিজের চোখে, যখন আমি যে গত মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা, আমি মেরিট লিস্ট গুলো সার্চ দিচ্ছি যে কারা কারা ব্যাপার হয়েছে। একজনে 64 পাইছে, আরেকজনে 43 পাইছে। 64 যে সে ভর্তি হতে 64 যে পাইছে সে ভর্তি হতে পারে নাই, সে 43 যে সে টিকে করে নাম্বার সহ মেরিট লিস্টে তার চলে আসছে। তারটা শুধু পাস দিয়ে বসে রয়েছে, কোনো তার সাবজেক্ট সুবজেক্ট কোনো কিছু নাই, তার তো কোনো কোটা নাই, তার হচ্ছে তোমার আদিবাসী কোটা ছিল। ঠিক আছে, তো ওইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে যে বিষয়টা, এটা গেল নর্মালি ব্যাপারটা। 4 জনে পাইতো, ভাতাগুলো পাইতো, মনে করো 20,000 টাকা সে ভাতা পায় মুক্তিযোদ্ধা থেকে। তারপরে সে তার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, সেই অধিকার তার নিচ্ছে, সরকারি যত ফেসিলিটি আছে। মনে করো 64 পাইলে হচ্ছে, 70 পাইলে পাচ্ছে না, 50 হলে তার পাচ্ছে, বিষয়টা পাইছে। ঠিক আছে, তারপরে দেখো ব্যাপারটা এই কি বলে জানো, তারপরে এই যে এখন নতুন করে যে আইটেমটা যোগ হয়েছে, এখানে দেখবা তুমি এই তার নাতিরা ঢুকছে এখানে।